2025-এর শেষটা হলো উটি ট্রিপ দিয়ে। যেহেতু হঠাৎ করে প্ল্যান করা, ট্রেনের টিকিট পাওয়া গেল না, তাই বাক্স প্যাটরা গুছিয়ে গাড়িতে বেরিয়ে পড়াই ভালো বলে মনে হলো। সেই মতো 25শে ডিসেম্বর একদম সকাল সকাল বেরোনোর প্ল্যান থাকলেও আলটিমেটলি বাচ্চা কাচ্চা সবাই মিলে বেরোতে লেট হয়েও গেল। 11টা নাগাদ বেরোনোর জন্য এই যে সিটি পেরোতেই আমাদের এতটা ট্রাফিকে পড়তে হলো, আর তার জন্য আলটিমেটলি আমাদের ব্যাঙ্গালোর পৌঁছতেও খুব দেরি হয়ে যায়। তো যাই হোক, আমাদের প্ল্যানটা ছিল হায়দ্রাবাদ থেকে আমরা ব্যাঙ্গালোরে যাব, ব্যাঙ্গালোরে নাইট স্টে করব এবং সেখান থেকে পরের দিন উটির জন্য রওনা দেব। কিন্তু যেহেতু আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে যায়, তাই এই জায়গাটা পৌঁছতে মানে প্রায় হায়দ্রাবাদ এয়ারপোর্ট পৌঁছাতে আমাদের 12:30 বেজে যায়, যে কারণে আমাদের সব কিছু পরপর ডিলে হতে থাকে। তো যাই হোক, ডিলে যখন একবার হয়েই গেছে তখন তো আর সেটা নিয়ে ভেবে লাভ নেই। যেহেতু এটা 25শে ডিসেম্বর ছিল, তাই রাস্তায় ট্রাফিকও অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ছিল। মনে হচ্ছিল সারা হায়দ্রাবাদ যেন ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে পড়েছে। যেহেতু আমাদের এর আগেও ব্যাঙ্গালোরে যাওয়ার অভিজ্ঞতা আছে বেশ কয়েকবার, তাই মোটামুটি একটা ঠিক করে নিয়েছিলাম প্রথমেই যে কোন কোন জায়গায় ঠিক স্টপ দেব। কিন্তু সেখানে একটাই অসুবিধা ছিল, আগে যতবারই আমরা গিয়েছি ব্যাঙ্গালোর, আমি এবং আমার হাজব্যান্ড বা সাথে অন্য কেউ, বন্ধু বান্ধব, দাদা, ফ্যামিলি, এরা এই প্রথম আমরা ব্যাঙ্গালোর যাচ্ছিলাম আমার এজেড শ্বশুর শাশুড়ি এবং আমার 2-3 বছরের ছেলেকে নিয়ে। সেই জন্য অনেক কিছুই মাথায় রাখতে হয়েছিল, ওদের খাওয়ার দাওয়া স্পেশালি। এই করতে করতে চলে এলাম প্রথম টোলগেটে। একটা কথা কিন্তু মানতেই হয়, হায়দ্রাবাদ থেকে বেরোলে তেলের খরচা যতটা না হোক, টোলের খরচাটা কিন্তু অনেকটা। এটা হলো প্রথম টোলগেট আমাদের, রায়কলে। হাইওয়েতে অনেক জায়গায় রাস্তার দুপাশে কাজ চলছে, আর সেই ডাইভারশনের কারণের জন্য অনেকটা স্লো ট্রাফিক মুভমেন্ট চলছিল। আমাদের প্রথম স্টপ যেটা আমরা ভেবেছিলাম ফুড পিরামিড, যেটা হায়দ্রাবাদ সিটি থেকে 150 কিলোমিটার লাগে যেতে, সেখানে পৌঁছাতেই আমাদের অনেকটা টাইম লেগে যায়। 3.5 ঘন্টা পর আমরা ঠিক দুপুর 2টো নাগাদ ফুড পিরামিডে পৌঁছাই। ফুড পিরামিডে এর আগেও আমরা বহুবার এসেছি যখনই এই রাস্তায় ট্রাভেল করেছি। তার একটাই কারণ, না একটা না, অনেকগুলো কারণ। প্রথম কারণ, এখানকার স্পেস, অনেকটা জায়গা, ইভেন যদি ওভারক্রাউডেডও থাকে তাও অনেকটাই স্পেস, মানে গাড়ি রাখার অন্তত কোনো অসুবিধা হয় না। আর দ্বিতীয়ত, এখানকার খাবার দাবারও যথেষ্ট ভালো। আর তৃতীয়ত, মানে অ্যাকচুয়ালি বাইরে গেলে যেটা আমার মেন কনসার্ন থাকে, ওয়াশরুম। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পাওয়াটা খুব দরকার কিছুটা পরপর। ভেতরটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভিড় সেদিন। আমাদের লিটারেলি বিয়ে বাড়ির টেবিল ধরার মতো করে দাঁড়িয়ে টেবিল পেতে হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা নেক্সট স্টপের জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু প্রচণ্ড ভিড় ছিল ফুড পিরামিডে, খাবার পেতেও লেট হয়, খেতেও লেট হয় এবং বেরোতেও লেট হয়। তো যেটা আমাদের আধ ঘন্টা ব্রেক নেওয়ার কথা ছিল, সেটা 45 to 50 মিনিটস হয়ে যায়। এখন আমরা পেরোচ্ছি কৃষ্ণা নদী। গাড়িতে বাকিরা মোটামুটি খেয়ে একটা হালকা পাওয়ার ন্যাপ নিচ্ছে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে উপভোগ করছি এই সুন্দর মনোরম দৃশ্য। এর পরের যে স্টপটা, সেটা আমাদের ইচ্ছে ছিল একটা লম্বা স্ট্রেচে নেওয়ার, মানে সন্ধে হওয়ার ঠিক পরপর। কিন্তু এখানে আরও একটা সমস্যা হচ্ছিল, যেটা আমার শ্বশুর শাশুড়ি, যেহেতু তারা এজেড ছিলেন, তো বেশি স্ট্রেচ নিলে তাদের পক্ষে একটানা বসে থাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, তাই আমাদের বারবার স্টপ দিতে হচ্ছিল। এরপর আমরা যে স্টপটা দিয়েছিলাম, হোটেল স্বাগত গ্র্যান্ড, খুব চেনা নাম, ট্রাস্টেড নাম। সেই জন্যই ভাবলাম ছেলেদের বিকেলের যে দুধ গরম করা এবং দুধ খাওয়ানো, তারপর আমাদের যে চা ব্রেক, সেটা এখানেই নিয়ে নিই।
তো যথারীতি যেহেতু এই হোটেলটা যতদূর মনে হলো একদম নতুন খুলেছে, খুব ভালো সার্ভিস পেলাম তার জন্য। বাচ্চাদের দুধ গরম করা থেকে আমাদের স্পেশাল টি পর্যন্ত খুব ভালো ছিল সব কিছু। সূর্য অস্ত যাচ্ছে, এত অপূর্ব লাগছিল দৃশ্যটা দেখতে সামনে থেকে। কিন্তু এর মাঝে ঘটলো আরেক ঘটনা, যদিও আমি সেটা ক্যাপচার করতে পারিনি, ক্যাপচার করার মনও ছিল না। এক অ্যাক্সিডেন্টের সাক্ষী হতে হয়। গরুর গাড়ি, পাশ থেকে একটা গাড়ি এসে, কিয়া মোস্ট প্রবাবলি, এসে ধাক্কা মারে এবং গরু দুটি মারা যায়। পথের পাশে পড়েছিল যিনি চালক, তিনিও যথেষ্ট আহত হন। আমরা অনন্তপুরে যখন কিয়ার এই ফ্যাক্টরির কাছাকাছি আসি তখন ঘড়িতে অনেক দূর গড়িয়ে গেছে, 7:30 অলমোস্ট। আমাদের প্ল্যান ছিল কিয়া আমরা 6টার মধ্যে ক্রস করব, বাট যথারীতি সেটা হয়নি। এবং এই বাড়তি সময়ের সাথে টেনশনের সাথে সাথে বিরক্তিটাও বাড়ছিল খুব। সাথে বয়স্করা আছেন, বাচ্চারা আছে, আমাদেরও একটা টেনশন কাজ করছিল। আর সে কারণেই ফার্দার ভিডিও আর করা হয়নি। আমরা পৌঁছাই 10:15 নাগাদ এবং অলরেডি আমাদের হোটেল বুক ছিল। ভিডিওটা করা ব্যাঙ্গালোরের হোটেল থেকে সকালবেলা 7টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি। খুব ভালো ছিল হোটেলটা, রাত্রিবেলা আসায় চেক ইন করতে কোনো অসুবিধা হয়নি। এই একটা আমরা ডাবল বেডরুম নিয়েছিলাম, এই যে আমার ছেলেরা একদম রেডি হয়ে বসে আছে। আরেকটা ডাবল বেডরুম নিয়েছিলাম। এখন পুরো দমে রেডি সবাই, জাস্ট বেরোবো। আমরা এখানেও চেষ্টা করেছিলাম যথারীতি তাড়াতাড়ি বেরোনোর, তাড়াতাড়ি ইন দ্য সেন্স 7টা বা 7:30টার মধ্যে বেরোনোর, কিন্তু আবার সেম জিনিস, বেরোতে পারিনি। সব কিছু রেডি টেডি করে বেরোতে আমাদের 8:15 থেকে 8:20 হয়ে যায়। ব্যাঙ্গালোরের ট্রাফিক তো এখন মিম কন্টেন্ট, তাই সেই ট্রাফিকটা এড়ানোর জন্য আমরা নাইস রোড ধরে গিয়ে সেখান থেকে ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে ধরেছিলাম। বলে রাখি, এর আগেও 2021 মোস্ট প্রবাবলি, আমরা 2021-এ এসেছিলাম, তখন ব্যাঙ্গালোর থেকে মাইসোর গেছিলাম আমরা। তখন ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ের কাজ চলছিল। বাট এবার গিয়ে যেটা এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ের। গতকাল হোল ডে ট্রাভেলের পরেও আমার ছেলেদের কিন্তু কোনো ক্লান্তি নেই, একেবারে রেডি ঘোরার জন্য। দিনটা ছিল 26 ডিসেম্বর। লাকিলি আমরা কোনোরকম কোনো ট্রাফিক পাইনি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরেই আমরা ফুল ট্যাঙ্কি করে নিয়েছিলাম উটির জন্য। আমার ছেলে আর পেছনে বসে থাকতে চাইছে না, সামনে এসে জাদু হয়ে এখন পুরো সামনের দৃশ্য দেখবে সে। জাদু জাদু জাদু, একটু মুখটা ঘোরাও, জাদু একটু মুখটা ঘোরাও বাবা। তবে ব্যাঙ্গালোরে আসবো আর ট্রাফিক পাবো না তা কি হয়? ছোট্ট, বেশি না, ছোট্ট একটু ট্রাফিক পেয়েছিলাম। ব্যাস, আবার গাড়ি শুরু হলো ছোটা। ওই যে দূরে আইকিয়া দেখা যাচ্ছে। একটা একটা করে মেট্রো স্টেশন ক্রস করতে করতে আমরা গিয়ে ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ের জন্য নাইস রোডে উঠলাম। রাস্তার অভিজ্ঞতা খুব ভালো, কিন্তু আমরা যেহেতু হায়দ্রাবাদে থাকি এবং হায়দ্রাবাদের আউটার রিং রোড, যেটা ওআরআর বলে আমরা চিনি, সেটার ওপরে কোনো আলাদা রোডই আর ভালো মনে হয় না। এখানকার এই এক্সিটেও অল্প একটু ট্রাফিক পেয়েছি, ট্রাফিক বলবো না, জাস্ট নর্মাল একটু রাশ। বাট সেটা কেটে গেলে আমাদের যে এবারের যে এন্ট্রিটা, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয় আমাদের ট্রাফিকে। এখান থেকে শুরু হচ্ছে ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে। একটা কথা বলতেই হয়, অভিজ্ঞতা যতই ভালো হোক, টোলটা কিন্তু সত্যিই অতিরিক্ত বেশি। আমরা যারা হায়দ্রাবাদে থাকি, ওআরআরে রেগুলার যাতায়াত করি, টোল কিন্তু এতটাও নয়। এখানকার টোল আমি বলে রাখি 175 রুপিস ফর ওয়ান টাইম।
রাস্তাটা খুব সুন্দর, আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে টিলা, পাহাড়, যাই বলো না কেন। এরপর আমরা ক্রস করলাম শ্রীরঙ্গপত্তনম। ছোটবেলায় পড়েছিলাম ইতিহাসে, মনে আছে? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কার কার মধ্যে হয়েছিল মনে আছে? আমি তো ভুলে গিয়েছিলাম, কিন্তু এই যে আমার পাশে যে সবজান্তা বসে আছে সেই আমাকে মনে করিয়ে দিল যে এটা হয়েছিল টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। আমরা টোল গেট পেরিয়ে গেলাম। রাস্তার আশেপাশের দৃশ্য কিন্তু মনোরম। আমরা এখানে একটা ছোট্ট টি ব্রেক নিয়েছিলাম, 5 মিনিটের, বেশিক্ষণ না। এইখান থেকে আমাদের যেতে হবে বাঁদিকে উটি, সামনে মাইসোর, ডান দিকে মাদিকেরি। তো আমরা গেছিলাম বাঁদিকে, উটির পথে। আমরা যে হোটেলটা ব্যাঙ্গালোরে বুক করেছিলাম সেই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো সেই কারণে আমরা যেহেতু হোটেল থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, রাস্তায় ব্রেকফাস্টের জন্য আলাদা স্টপ দেওয়ার আমাদের দরকার পড়েনি। আর সেই কারণে হয়তো অনেকটা টাইমও সেভ হয়েছে। রাস্তার উল্টো দিকে ভালোই ট্রাফিক ছিল, বাট আমাদের দিকটায় অতটাও ছিল না। সুন্দর আকাশ, মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে রৌদ্র, বেশ উপভোগ্য ছিল। এখানে আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয় কেরালা বর্ডারে টোল রোডের জন্য। ভাবলাম কেরালায় ঢুকে পড়লাম নাকি, তারপর দেখি না, এটা হলো কেরালা বর্ডার টু কল্লিগাল টোল রোড। দাঁড়াও জুম করে দেখাই। এর পরের কিছুটা জায়গা আমি রেকর্ড করতে পারিনি, কারণ তখন আমি খুঁজছিলাম আশেপাশে কোথায় লাঞ্চের জন্য দাঁড়ানো যায়। কারণ একবার বন্দিপুর ফরেস্টে যদি ঢুকে যায়, অ্যাট আ স্ট্রেচ 70 কিলোমিটার, সেখানে দাঁড়ানো যাবে না কোথাও। সে কারণে আগে থেকেই আমরা খাবার দাবার কমপ্লিট করে বন্দিপুরে ঢুকতে চাইছিলাম। বন্দিপুর ফরেস্টে ঢোকার আগে এদিক ওদিক প্রচুর রেস্টুরেন্ট পড়বে, বাট আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই রেস্টুরেন্টের নাম হলো উডুপি সৎকার। খুব ভালো খাবার দাবার, পরিষ্কার পরিচ্ছন্ন, গুণগত মানও খুব ভালো। এরপর এলো সেই মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট, যার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। এই রিজার্ভ এরিয়াটাতে অনেক রকমের অ্যানিমালস দেখতে পাওয়া যায়। বাঘ, হাতি, বেয়ার, সব রকমের ভিডিও অ্যাভেলেবেল। তো আমার মনের মধ্যে একটু সুপ্ত বাসনা ছিল, অ্যাটলিস্ট বাঘ দেখতে না পাওয়া যাক, দু একটা হাতি কি দেখতে পাবো না। হরিণ প্রচুর দেখেছি, এখানে প্রচুর হরিণ দেখতে পাওয়া যায়, মানে একটু পরপরেই না হরিণ দল বেঁধে থাকে। অ্যান্ড ফাইনালি যেটা ভেবেছিলাম সেটাই, আমরা গাড়ি চালাচ্ছি, পাশ দিয়ে হাতি। প্রথমে দেখেছিলাম ওই দূরে দুটো হাতি দেখা যাচ্ছে, ওমা, তারপর দেখি তো এই তো রাস্তার মধ্যে চলে এসেছে প্রায়। ওটা দেখে তো আমি এবং আমার ছেলে দুজনেই প্রচণ্ড রকমের এক্সাইটেড ছিলাম। বাট অবভিয়াসলি এরা বন্যজন্তু, এদেরকে বেশি বিরক্ত করা উচিত নয়, তাই আমরা দাঁড়াইনি, জাস্ট গাড়িটা স্লো করে দিয়ে আবার চলতে থেকেছিলাম। ব্যাস এই, আমাদের কপালে খুব একটা বেশি জন্তু জানোয়ার জোটেনি। এখানে একটা জিনিস আমি মেনশন করতে চাই, এই টোটাল ফরেস্ট এরিয়াটা দুটো ভাগে বিভক্ত, দুটো স্টেট, দুটো আলাদা আলাদা নাম। ফরেস্ট এরিয়াটা সেম, শুধু যেটুকু এরিয়া কর্ণাটক গভর্নমেন্টের সেটুকুর নাম হলো বন্দিপুর ফরেস্ট, যে জায়গাটুকু তামিলনাড়ু গভর্নমেন্টের সেই জায়গাটার নাম মুডুমালাই ফরেস্ট। আমরা যেটুকু দেখেছি বন্দিপুর টাইগার রিজার্ভেই। এই যে বন্দিপুর টাইগার রিজার্ভটা কমপ্লিট হয়ে গেল, এখানে আবার আমাদের দাঁড় করানো হলো, তার কারণ তামিলনাড়ু গভর্নমেন্ট এই কমপ্লিট এরিয়াটাকে নো প্লাস্টিক জোন ডিক্লেয়ার করেছে। মানে এখানে ঢোকার আগে আমাদের প্লাস্টিকের
যে কোনো রকম জিনিস, সেটা প্লাস্টিকের বোতল হোক বা এমনি ক্যারি ব্যাগ হোক, সমস্ত কিছু ফেলে দিয়ে তারপর এখানে ঢুকতে হবে। সেই জন্য এই জায়গাটায় আমাদের একটা স্টপ দিতে হয়। এই যে মুড়ুমালাই টাইগার রিজার্ভটা শুরু হলো। আমরা যে কটা জন্তু জানোয়ার দেখেছি পুরোটাই মোটামুটি আমরা দেখেছি বান্দিপুরে। মুড়ুমালায় খুব একটা বেশি জন্তু জানোয়ার আমরা দেখতে পাইনি, কিছু হরিণ, কিছু বানর, ব্যাস। বাট মুড়ুমালাই ফরেস্টের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, একটা লেখা। আমি লেখাটা তুলতে পারিনি। লেখাটা ছিল, তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, হরিণ তোমার রাস্তা ক্রস করছে না, তুমি জঙ্গলের মধ্যে যে রাস্তাটা দিয়ে যাচ্ছ সেই রাস্তাটা জঙ্গলটাকে ক্রস করেছে। কি যে ভালো লাগলো পড়ে না। ওই যে দুটো হরিণ, কি সুন্দর না। ওই যে আরো একটা হাতি। মুড়ুমালায় আমরা একটাই হাতি পেয়েছিলাম দেখতে, আর সেটা হলো এটা। জঙ্গল পেরিয়ে এবার পাহাড়ে ওঠা, উটির পাহাড়ে। এখান থেকে যাওয়ার দুটো পথ আছে, একটা সোজা রাস্তা দিয়ে, আরেকটা 36 হেয়ারপিন টার্ন দিয়ে। আমরা হেয়ারপিন টার্নটা অ্যাভয়েড করেছিলাম, তার কারণ আমরা ভেবেছিলাম যাওয়ার পথে কিছু সাইট সিইং করে যাব, যেমন পায়করা ওয়াটারফলস বা 9 মাইল শুটিং পয়েন্ট বা 6 মাইল শুটিং পয়েন্ট, কিছু না কিছু করে যাব, কিন্তু সেটাও হয়নি, আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে। আমরা এখান থেকে মাসিনাগুড়ির রাস্তাটা ধরিনি, আমরা ধরেছিলাম গুডালুরের রাস্তা। গুডালুরের রাস্তাও ভীষণ সুন্দর, আশেপাশের দৃশ্য খুব মনোরম, ইউক্যালিপটাস জঙ্গল। আর এই যে জঙ্গল কিন্তু এখনো শেষ হয়নি, ওই যে দূরে হরিণ, কত হরিণ। এই যে এখানে গিয়ে মুড়ুমালাই টাইগার রিজার্ভ শেষ হলো। পাহাড়ের রাস্তায় ওঠা, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, কিন্তু কি সুন্দর রাস্তা না, দুধারে গাছ এসে একটা কি সুন্দর ছাতার মতো আবরণ তৈরি করেছে। এই যে সেই ইউক্যালিপটাসের জঙ্গল যেটার কথা বলেছিলাম, এটা দেখে আমি তো আর থাকতে পারলাম না। দেরি হচ্ছে হোক, বাট এই জায়গাটা তো দেখতেই হবে না। যথারীতি নেমে কিছু ফটোশ্যুট করে আবার রওনা দিলাম। ও বাবা, সামনে যেতে না যেতে বিশাল ট্রাফিক, রাস্তা ভাঙা। সেই রাস্তা সরাতে প্রায় কিছু না হলেও 35 থেকে 40 মিনিট আমাদের অপেক্ষা করতে হলো। এই যে বাঁদিকের এই ভাঙাটা, এটা এসে লোকে সারালো, তারপর এই দুধারের সমস্ত গাড়িকে ছাড়া হলো। আমি জাস্ট দেখাবো কতগুলো গাড়ি ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল। আমরা না সত্যি ভাবি পাহাড়ে আটকে পড়া মানে সে যে কি সাংঘাতিক ঘটনা হতে পারে। হতেও তো পারে এর মধ্যে কারোর না কারোর এমার্জেন্সি আছে নিচে নামার, কিন্তু কিচ্ছু করার নেই। পাহাড়ে একবার যদি রাস্তা কোনোভাবে খারাপ হয় বা কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়, ব্যাস হয়ে গেল, ওখানেই সব সময়টা চলে যাবে। কত বড় লাইন, গাড়ি যেন আর শেষ হয় না। আমরা এখন একটা টি ব্রেক নিয়েছি, তো এই যে একটা চা বাগান এখানে, আর ঠিক তার অপোজিটে এখন চা খাওয়া চলছে একটা ছোট্ট মতো দোকানে। চা খেয়ে আবার রওনা, এবার আর কোথাও থামা নয়, একদম ডাইরেক্ট আমাদের যে এয়ারবিএনবি বুক ছিল ডাইরেক্ট সেখানে। সেই সব নিয়ে পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে। টাটা।